গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এডুলিপ। এই ভিডিওতে আমরা ফুড এসআই এর প্রথম শিফটের ম্যাথের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম কোশ্চেন, দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার যোগফল 100 এবং তাদের বর্গের পার্থক্য 28, সংখ্যা দুটির যোগফল কত? তাহলে কি বলছে, দুটি যদি আমরা সংখ্যা নিই, তাদের যদি আমরা বর্গ করি তাহলে কত? ওই সংখ্যা দুটি বর্গ করার পর যদি যোগফল করি 100 হবে, এবং তাদের বর্গ করার পরে যদি বিয়োগফল করি সেটা 28 পাবো। তাহলে আমাকে সংখ্যা দুটো বার করতে বলছে। চলো আমরা সলিউশন দেখি। তাহলে কি দেখছি যে সংখ্যাটি আমরা এক্স ধরে নিয়েছি আর ওয়াই ধরে নিয়েছি। সংখ্যাটির যদি আমরা বর্গ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বর্গ করে যোগ করলে তাদের যোগফল কত? আমরা 100 পেয়ে যাচ্ছি। এবং সংখ্যা দুটি বর্গ করে যদি আমরা বিয়োগ করি তাহলে 28 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি দেখছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100 আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 28। এই ওয়াই স্কোয়ার কেটে যাবে, প্লাস মাইনাস, তাহলে কি থাকবে? 2x স্কোয়ার থাকবে। তাহলে 2x স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে? 128 হয়ে যাবে। 2x স্কোয়ার ইকুয়াল টু 128 হয়ে গেলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? 64। তাহলে x সমান কত হবে? √64, মানে কত? 8। আবার দেখো, এই যে x এর মানটা যদি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যে কোনো ইকুয়েশনে যদি বসিয়ে দিই তাহলে আমরা y এর মান পেয়ে যাবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারে যদি বসিয়ে দিই তাহলে কত হয়ে যাচ্ছে? x এর মান বসিয়ে দিলে 8 8 64, তাহলে 100 থেকে 64 বাদ দিলে কত হবে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 36 হয়ে যাবে। 100 থেকে 64 বাদ দিলে কত হয়ে যাবে? 36 হয়ে যাবে। তাহলে ওয়াই ইকুয়াল টু কত পেয়ে যাবো? আমরা 6 পেয়ে যাবো। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 14। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাবে? 14। তাহলে উত্তর কত হয়ে যাবে? পরের কোশ্চেন চলো। 15টি সংখ্যার গড় 7 এবং এদের মধ্যে প্রথম 8টি সংখ্যার গড় 6.5 এবং শেষ 60টি সংখ্যার গড় 9.5, মাঝের সংখ্যাটি কত? তাহলে দেখো, 15টি সংখ্যার গড় আমাদের কত বলে দিয়েছে? 7। হ্যাঁ, তাহলে 15টি সংখ্যার যদি গড় 7 হয় তাহলে 15টি সংখ্যার টোটাল কত হয়ে যাবে? 15টি সংখ্যার টোটাল বা সাম কত হয়ে যাবে? 15 ইন্টু 7, তাহলে কি 7 15 105। ঠিক আছে, তারপরে দেখো, প্রথম 8টি সংখ্যার গড় কত বলছে? 6.5। তাহলে একই রকম ভাবে প্রথম 8টি সংখ্যার সাম বার করতে হবে। 8 ইন্টু 6.5 মানে কত? 52 হয়ে যাবে। আবার দেখো, লাস্ট 8টি সংখ্যার আমরা গড় কত? 9.5 পেয়েছিলাম। তাহলে লাস্ট 8টি সংখ্যার গড় কত হয়ে যাবে? আমাদের গড় সাম কত হয়ে যাবে? 8 ইন্টু 9.5 মানে 76 হয়ে যাবে। তাহলে টোটাল কত হয়ে যাবে? টোটাল হয়ে যাবে 128 হয়ে গেল। 52 আর 76 কত? 128। তাহলে মাঝের সংখ্যাটি মানে কত? ওই যে 15টা বাদ দিয়ে যে মিডিলে বাকি পড়ে থাকবে 16 মাইনাস 15, তার মানে কি মাঝের সংখ্যাটি হয়ে গেল 128 মাইনাস 105 সমান হচ্ছে 23, মানে হচ্ছে 23। চলো পরের কোশ্চেনটাতে চলো। প্রতি 1 ঘন্টা পর একটি গাড়ির গতি 2 কিলোমিটার বাড়ে। যদি প্রথম 1 ঘন্টায় ভ্রমণের দূরত্ব 35 কিমি, 12 ঘন্টায় মোট অতিক্রান্ত দূরত্ব কত ছিল? তাহলে কি বলছে, একটি গাড়ি চলতে শুরু করেছে, কি হচ্ছে, তাদের প্রতি ঘন্টাতে মানে 1 ঘন্টা পার হওয়ার পর গতিবেগ 2 কিমি করে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমাকে বলছে 12 ঘন্টায় মোট কতটা দূরত্ব অতিক্রম করবে। তাহলে দেখো, প্রথম ঘন্টায় কত? 35 কিমি। তাহলে দ্বিতীয় ঘন্টায় কত? 2 কিমি বাড়িয়ে দাও গতিবেগ, তাহলে কত? 37 কিমি পার আওয়ার হয়ে যাবে। তৃতীয় ঘন্টায় কত হয়ে যাবে? আর 2 কিমি বাড়িয়ে দাও, 37, 38, 39, তাহলে কত? 39 কিমি পার আওয়ার হয়ে যাবে। এরকম করে যদি আমরা বাড়াতে থাকি তাহলে আমরা দেখবো আলটিমেটলি আমরা 11 ঘন্টা পাচ্ছি। মানে প্রথম ঘন্টায় তো বাড়েনি, প্রথম ঘন্টায় 35 বলে দিয়েছে। হ্যাঁ, তারপরে আমাদের কত বলছে? 2 2 করে বাড়াবো, তাহলে 11 2 22 ঘন্টা, টোটাল 22 ঘন্টা বেরিয়ে যাবে। চলো দেখে নিই। তাহলে 12 ঘন্টা, হ্যাঁ, 35 কিমি, 12 ঘন্টা কেমন ভাবে চলছে দেখো, 35 কিমি প্রথমে, তারপর 37 কিমি, তারপর 39 কিমি, এরকম করে লাস্ট যখন 12 ঘন্টাতে একবারে পৌঁছাবে তখন কি 35 প্লাস ওর সঙ্গে 22 কিমি যুক্ত হবে, দেখো তো 57 কিমি পার আওয়ার হয়ে যাবে। তাহলে আমরা দেখি 2 ইন্টু 11 মানে কত? 22 কিমি। এটা কি এক্সট্রা বেড়েছে। তাহলে অ্যাভারেজ যদি নিই, অ্যাভারেজ মানে কি আমরা কেমন করে পাবো? অ্যাভারেজ পাবো যে আমরা লোয়েস্ট প্লাস হাইয়েস্ট। লোয়েস্ট কত? 35 কিমি পার আওয়ার, হাইয়েস্ট কত? 57 কিমি পার আওয়ার বাই 2 ইন্টু যতগুলো টার্ম। তাহলে আমরা কত? 12টা টার্ম পাবো এখানে। তার জন্য যতগুলো টার্ম দ্বিগুণ করে দিয়েছে। তাহলে কি কাটাকাটি করলে 2 একে 2, 6 দুগুণে 12 পেয়ে যাবো। আর বাকি এদিকে কত? 92 হয়ে যাচ্ছে, আর 6 দিয়ে গুণ করলে আমাদের 552 কিমি, 552 কিমি। তাহলে 12 ঘন্টায় টোটাল কতটা দূরত্ব অতিক্রম করবে? 552 কিমি দূরত্ব অতিক্রম করবে। পরের কোশ্চেন, একটি 130 মিটার দীর্ঘ ট্রেন প্রতি ঘন্টায় 45 কিমি বেগে 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য হলো। তাহলে দেখো, আমরা জানি যে কোনো ট্রেন যদি কোনো সেতু, কোনো প্ল্যাটফর্ম এগুলো অতিক্রম করে তখন আমরা কি বলি, যে ওর অতিক্রান্ত দূরত্ব আলটিমেটলি কি পাই আমরা?
ওর দূরত্ব প্লাস সেতুটার দূরত্ব বা ব্রিজের দূরত্ব বা প্ল্যাটফর্মের দূরত্ব। তাহলে দেখো এখানে আলটিমেটলি ওর গতিবেগ কত বলছে 45 কিমি পার আওয়ার। বেগ ঘন্টায় 45 কিমি মানে কি 45 কিমি পার আওয়ার মানে 1 ঘন্টায় ও কত যায়, 1 ঘন্টায় চলে যায় 45 কিমি। তাহলে গতিবেগ কত 45 কিমি পার আওয়ার, তাহলে 1 ঘন্টায় কত 45 কিমি যায়। তাহলে এটাকে আমাদের উত্তর যেহেতু মিটার পার সেকেন্ডে আছে মানে মিটারে, তার জন্য আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই। তাহলে 45 ইন্টু 1000, যেহেতু কিমিকে মিটারে কনভার্ট করছি তার জন্য 1000। আর নিচে এই যে সেকেন্ড, আওয়ারকে সেকেন্ডে কনভার্ট করতে হলে 3600 দিয়ে গুণ করতে হবে। 3600 মানে 60 ইন্টু 60। তাহলে আমরা কাটাকাটি করে কি পেয়ে যাবো 45 ইন্টু 10/6 ইন্টু 6। আবার দেখো তাহলে তাহলে এটাই হচ্ছে ওর গতিবেগ। তাহলে মিটার পার সেকেন্ড যেহেতু আছে, তাহলে 1 সেকেন্ডে কত 45 ইন্টু 10/6 ইন্টু 6 এতটা দূরত্ব অতিক্রম করে। তাহলে 30 সেকেন্ড বলেছে, 30 সেকেন্ডে অতিক্রম করে যায়। তাহলে 30 সেকেন্ডে তাহলে কত দূরত্ব অতিক্রম করছে, ইন্টু 30 দিয়ে গুণ করে দেবো ওর গতিবেগকে। 45 ইন্টু 10/60 ইন্টু 60 ছিল ইন্টু 30, তাহলে কত 375। তাহলে 30 সেকেন্ডে ও কতটা দূরত্ব অতিক্রম করেছে 375 মিটার। 375 মিটার দূরত্ব ও অতিক্রম করেছে। তাহলে 375 মিটার দূরত্বের মধ্যে কি ওর নিজের দৈর্ঘ্য আছে, তাহলে ওর নিজের দৈর্ঘ্যটা যদি বাদ দিয়ে দিই আমরা, তাহলে বাকি কি সেতুর দৈর্ঘ্য পেয়ে যাবো। সেতুর দৈর্ঘ্য তাহলে কত 375 মাইনাস ওর দৈর্ঘ্য হচ্ছে 130, তাহলে আমরা পেয়ে যাবো 245 মিটার হচ্ছে ওই সেতুটা দৈর্ঘ্য। তাহলে উত্তর কত হয়ে যাবে 245 মিটার। সমীর ও তনুজার বয়সের অনুপাত 8:15। 9 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 11:18। তাদের বয়সের পার্থক্য কত? তাহলে কি বলছে আমাকে সমীর ও তনুজার বয়সের অনুপাত বলে দিয়েছে, এখনকার বয়সের অনুপাত। আর 9 বছর পর তাদের বয়সের অনুপাত কতটা হবে, মানে আজ থেকে 9 বছর পর, ওটাও তার অনুপাত বলে দিয়েছে। তাদের বয়সের পার্থক্য আমাকে জিজ্ঞেস করেছে। চলো দেখি। সমীরের বয়স আমি কি 8 মানে 8x ধরে নিয়েছি। সমীরের বয়স 8:15 যেহেতু ওদের এখনকার বয়সের অনুপাত, তার জন্য আমরা এখন ওর বয়সের 8x ধরে নিয়েছি আর ওর সঙ্গে 9 বছর যুক্ত করে দিয়েছি। তাহলে এটা কি হবে ওর 9 বছর পরে বয়স। আর তনুজার কি 15 ছিল, তার জন্য 15x প্লাস 9 যোগ করে দিয়েছি। তাহলে দেখো এই 8x প্লাস 9/15x+9 এটাই কি 9 বছর পরে এটা সমীরের বয়স হবে, আর এটা কি তনুজার বয়স হবে 9 বছর পরে। তাহলে এর অনুপাত আমাদের কত বলে দিয়েছিল, এর অনুপাত বলে দিয়েছিল আমাদের 11:18। তাহলে আমরা করে দিয়েছি দেখো 11:18। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 18 দিয়ে 8কে গুণ করলে কত হবে 144x প্লাস 18 দিয়ে 9কে গুণ করলে 162x, 11 দিয়ে 15কে গুণ করলে 165x, আর 11 দিয়ে 9কে গুণ করলে 99। নিয়ে ক্যালকুলেশন আবার যদি করি তাহলে ফার্দার ক্যালকুলেশন করলে কি হবে 144 থেকে 165 বাদ দিয়ে 21x পেয়ে যাবো, আর 162 থেকে 99 বাদ দিলে 63 পেয়ে যাবো। তাহলে x ইকুয়াল টু কত 63/21, 63/21 মানে হচ্ছে 3। তাহলে x এর মান কত পেয়ে গেল আমরা 3। তাহলে এবার ওদের বয়সের পার্থক্য কেমন করে পাবো, এই 3টা ওখানে গিয়ে বসিয়ে দাও। তাহলে এখানে গিয়ে যদি বসিয়ে দাও তাহলে এটা কত হবে 3 8 24। তাহলে x ইকুয়াল টু কত হলো x ইকুয়াল টু 3 চলে এলো। তাহলে এই 3 যদি আমরা বসিয়ে দিই তাহলে s ইকুয়াল টু 3 8 24 হয়ে গেল। তাহলে একজনের বয়স 24 হলো আর একজনকে কত 3 5 15 45 বছর হয়ে গেল। তাহলে 45 - 24 সমান 21 বছর। ওদের বয়সের পার্থক্য কত হলো 21 বছর। এটা 9 যুক্ত করা আছে কারণ 9 বছর পরের বয়স বলা হচ্ছে। যে ওদের বর্তমান বয়স কত, এখন ওদের বর্তমান বয়স একজনের 3 8 24 বছর আর একজনের হচ্ছে 45 বছর, পার্থক্য হচ্ছে 21 বছর। পরের কোশ্চেন। শহর এ থেকে বি এর দূরত্ব 5 মাইল। শহর এ থেকে বি এর দূরত্ব 5 মাইল এবং বি থেকে সি এর দূরত্ব 6 মাইল। তাহলে এ থেকে বি এর দূরত্ব দেখো বলছি যে এ থেকে বি এর দূরত্ব কত 5 মাইল, আর বি থেকে সি এর দূরত্ব কত, বি থেকে সি এর দূরত্ব বলেছে আমাকে 6 মাইল। তাহলে আমাদের এ থেকে সি এর নিচের কোনটি এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব হতে পারে। তাহলে দেখো এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব কখন পাবো, যখন এরা স্ট্রেট লাইনেই থাকবে, সরলরেখায় থাকবে। এবার সি যদি এখানে হতো তাহলে এ থেকে বি এর দূরত্ব 5 মাইল আর বি থেকে সি এর দূরত্ব এটা হতো, এটা ধরো 6 মাইল যদি হতো, এটা 6 মাইল যদি হতো, তাহলে কি এই দূরত্বটা কমে যেত তো। তার জন্য এ আর সি এর মধ্যে ম্যাক্সিমাম দূরত্ব তখনই আমরা পাবো যখন এ আর সি আর বি তিনটাই একই সরলরেখায় থাকবে। আর ওটা কত হবে তাহলে ম্যাক্সিমাম দূরত্ব 5 + 6 মানে হচ্ছে 11 মাইল। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 11 মাইল। তারপরে কোশ্চেন। যদি x is to x সরি
যদি 7:x ইকাল টু 17.5:22.5 হয় তাহলে x এর মান কত আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে এখানে কিছু না, এখানে দেখো 7:7:x মানে কি 7/x করতে পারে, আর 17.5:22.5 কে বাই দিয়ে লিখতে পারি, নিয়ে জাস্ট কোনাকুনি গুণ করে আমরা x এর মান পেয়ে যাব। চলো দেখো দেখো 7/x ওটাকে লিখে দিলাম 7:x কে, আর 17.5:22.5 ছিল ওটাকেও আমরা বাই দিয়ে লিখে দিয়েছি, দশমিক দশমিক উঠে গেল। কাটাকাটি যদি আমরা করি এই x এর মান যদি বার করি আমরা, তাহলে এই 7কে এদিকে পাঠিয়ে দিতে পারবো, এদিকে যদি পাঠিয়ে দিই তাহলে 7:225 মানে 225/175, 5 দিয়ে কাটাকাটি করলে এটা 25 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে আমরা 7×25=175 পেয়ে যাবো, আর 8×25=225 পেয়ে যাবো। এই 7 কেটে দিলে x এর মান পেয়ে যাবো আমরা 8। x এর মান কত পেয়ে যাবো আমরা 8। একটি নির্দিষ্ট মূল্যে একটি জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি 10% লাভ করে, ওই জিনিস দ্বিগুণ দামে বিক্রি করলে কত শতাংশ লাভ হবে? তাহলে বলছে দেখো একটা জিনিস কত, একটা নির্দিষ্ট মূল্যে বিক্রি করে কতটা 10% লাভ হয়েছে। তাহলে ধরে নাও যে জিনিসটা কত 110 টাকাতে কিনেছিল, হ্যাঁ, তাহলে ও বিক্রি 10% লাভ মানে কত 110 টাকাতে বিক্রি করেছে, মানে 100 টাকাতেও কিনেছিল জিনিসটা আর 110 টাকাতে বিক্রি করেছে, তাহলে কি 10% লাভ হচ্ছে। এবার বলছে যেটা বিক্রয় করেছিল ওই একই জিনিসকে বলছে দ্বিগুণ দামে বিক্রি করছে, তার দ্বিগুণ দাম মানে কত 110-এর দ্বিগুণ করে দাও 220 টাকাতে বিক্রি করছে, 220 টাকাতে যদি বিক্রি করে তাহলে ওর ক্রয় মূল্য কত 100 টাকা, বিক্রয় মূল্য কত 220 টাকা, তাহলে লাভ কত পার্সেন্ট হচ্ছে? তাহলে লাভ আমরা কেমন করে বার করি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে এটা লাভ হয়ে গেল। লাভ তাহলে কত 120 টাকা লাভ হচ্ছে, তাহলে 100 টাকায় যদি 120 টাকা লাভ হয় তার মানে কত 120%। আর তাও যদি না বুঝতে পারো তাহলে দেখো এটা লাভ, লাভ বাই 100 মানে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এটাই হচ্ছে পার্সেন্টেজ বার করে। তাহলে এটা কত 120 হবে, আর এটা কত 100 ইন্টু 100 100 কেটে দিলে 120%। ওকে, পরের কোশ্চেন। 50টি সংখ্যার গড় 28, যদি দুটি সংখ্যা যেমন 25 এবং 35 বাদ দেওয়া হয় তাহলে অবশিষ্ট সংখ্যাগুলির গড় কত? দেখো 50টি সংখ্যা যদি গড় 28 হয় তাহলে টোটাল কত হয়ে যাবে 50 ইন্টু 28, তাহলে টোটাল কত হয়ে যাবে 50 ইন্টু 28, তাহলে কত পেয়ে যাচ্ছে আমরা 1400। 50 ইন্টু 28 যদি আমরা গুণ করি তাহলে পাবো 1400। এখান থেকে দেখো যে কত কত অঙ্ক বাদ দিতে বলছে 25 আর 35, 25 আর 35 যোগ করলে কত হবে 20, আর 30-এ 50, আর 5×5=10, মানে 60 বাদ দিতে হবে। তাহলে 60 বাদ দিয়ে দাও, তাহলে 1400 থেকে 60 বাদ দিয়ে দিলাম, তাহলে কত থাকলো 1340 পড়ে থাকলো। এই 1340 আর সংখ্যা কতগুলো হয়ে গেল 50টা থেকে দুটো বাদ দিয়ে দিয়েছি মানে 48টা, তাহলে 1340-কে 48 দিয়ে ভাগ করলে 27.91, 27.91, তাহলে এটা হয়ে যাবে উত্তর। এই যে 27.92 আছে এটা হয়ে যাবে উত্তর। পরের কোশ্চেন। 10টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদার 20টি পেন্সিল বিক্রির মূল্য লাভ করে, তাহলে কি বলছে 10টি নয় 100টি পেন্সিল, 100টি পেন্সিল একজন দোকানদার বিক্রি করেছে, ওর লাভ কতটা হয়েছে যে 20টি পেন্সিলের বিক্রয় মূল্য ওর লাভ হয়ে গেছে, তাহলে তার লাভের শতকরা হার কত আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে দেখো ধরে নিলাম যে প্রত্যেকটির যদি আমি বিক্রয় মূল্য 1 টাকা ধরে নিই তাহলে 100টি পেন্সিলের বিক্রয় মূল্য কত 100 টাকা, হ্যাঁ, তার লাভ হয়েছে কত 20 টাকা, কারণ 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ হয়েছে। তাহলে ক্রয় মূল্য কত হয়ে গেল বিক্রয় মূল্য মাইনাস লাভ, তাহলে বিক্রয় মূল্য 100 টাকা, লাভ হচ্ছে 20 টাকা, তাহলে কি কত 80 টাকা। তাহলে পার্সেন্টেজ লাভ কত হয়ে যাবে, কি বললাম একটু আগে যে লাভ বাই ক্রয় মূল্য, লাভ কত 20 টাকা আর ক্রয় মূল্য কত 80 টাকা ইন্টু 100 শতকরার জন্য, তাহলে কাটাকাটি করলে আমরা কত পেয়ে যাবো দেখো এটা 0 0 কেটে যাবে, মানে 1/4 হয়ে যাবে, 1/4 মানে কত 25%, 25% ওর লাভ হবে 25%। পরের কোশ্চেন। যদি একটি বর্গক্ষেত্রের বাহু 30% বৃদ্ধি করা হয় তাহলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? দেখো একটি বর্গক্ষেত্রের বাহু 30% বৃদ্ধি করেছে, তার মানে কি যদি বর্গক্ষেত্রের বাহু প্রথমে 10 ইউনিট ছিল বা 10 সেন্টিমিটার বা 10 মিটার ছিল, তাহলে 30% বৃদ্ধি করলে কত 13 হয়ে যাবে, 13 ইউনিট হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এই 10 যদি ওর বাহু ছিল তাহলে ক্ষেত্রফল তখন কত ছিল 100, 10 ইন্টু 10 100, আর এখন কত 13 হয়ে গেছে, তাহলে 13 ইন্টু 13 ওর ক্ষেত্রফল কত 169, তাহলে 100-তে কতটা বেড়েছে 69 বেড়েছে, তার মানে কত পার্সেন্ট বেড়েছে বাড়বে 69% বাড়বে, কারণ 100-তে যতটা বাড়ে ওটাই হচ্ছে আমাদের শতকরা। পরের কোশ্চেন। 6টি পর্যবেক্ষণের গড় 45.5,
যদি পূর্ববর্তী পর্যবেক্ষণের সঙ্গে একটি নতুন পর্যবেক্ষণ যুক্ত করা হয় তাহলে নতুন গড় হবে 47। নতুন পর্যবেক্ষণটি হলো, তাহলে কি বলছে 6টি পর্যবেক্ষণের গড় কত বলছে আমাকে 45.5 বলেছে। তাহলে দেখো 6টি পর্যবেক্ষণ টোটাল বার করো, তাহলে 6টি ইন্টু 45.5 তাহলে কত 273। আর আমাকে আর একটা নতুন যুক্ত করে রাখতে বলছে, মানে 60টির গড় কত 47 পেয়েছে, তাহলে টোটাল কত 7 ইন্টু 47 মানে 329। তাহলে আমাদের এক্সট্রা যেটা এই যে 6 থেকে 7 এক্সট্রা যেটা এসছে ওটা কত এসছে, এখান থেকে এটা বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাব, ওটাই হচ্ছে লাস্ট যেটা আমরা যুক্ত করেছি 56। তাহলে উত্তর কত হয়ে গেল 56, উত্তর হয়ে গেল 56 56। এম সংখ্যার গড় হলো n⁴ এবং n সংখ্যার গড় হলো m⁴। তাহলে m প্লাস n সংখ্যার গড় কত, দেখো m সংখ্যার গড় কত n⁴ বলেছে, তাহলে টোটাল কত হবে m ইন্টু n⁴। আবার n সংখ্যার গড় কত বলছে m⁴, তাহলে টোটাল কত হবে n ইন্টু m⁴, মানে এতক্ষণ যেমন ভাবে করে আসছি চলো দেখি। হ্যাঁ, তাহলে m সংখ্যার গড় কত বলছে n⁴, তাহলে যোগফল কত m ইন্টু n⁴, mটা সংখ্যা আর এটা গড়। একই রকম ভাবে n সংখ্যার গড় m⁴, তাহলে যোগফল কত n ইন্টু m⁴। তাহলে দেখো m প্লাস n সংখ্যার গড় কত, m প্লাস m সংখ্যার গড় টোটাল কত হচ্ছে, টোটাল এতগুলো, তাহলে m ইন্টু n⁴ প্লাস n ইন্টু m⁴ বাই কতগুলো m প্লাস n সংখ্যা। তাহলে দেখো এখান থেকে m n যদি কমন নিয়ে নিই তাহলে কি পাবো n³ পেয়ে যাবো, আর এখান থেকে পেয়ে যাবে এটা n³ পেয়ে যাবো, আর এটা m³ পেয়ে যাবো বাই m প্লাস n। এবার দেখো mn থাকলো, আর m³ মানে n³ প্লাস m³ এর যদি আমরা সূত্র ফেলি তাহলে কি পাই আমরা m প্লাস n ইন্টু m² প্লাস n² মাইনাস mn। তাহলে এই দেখো এবার m প্লাস n আর m প্লাস n কেটে গেল, তাহলে কি পড়ে থাকলে mn ইন্টু m² প্লাস n² মাইনাস mn। এটা তো সূত্র আমরা সবাই জানি a³ প্লাস b³ এর একটা সূত্র। তাহলে উত্তর কত হলো mn ইন্টু m² প্লাস n² মাইনাস mn। চলো দেখি কোনটা, mn ইন্টু m² প্লাস n² ইন্টু মাইনাস mn। পরের কোশ্চেন, a by b equal to 7/9, b by c equal to 3/5 হলে a:b:c এর অনুপাত কত। যখন এরকম থাকবে তিনটে তখন আমরা কি করব মিডিলেরটাকে সমান করব, তাহলে a by b equal to 7/9, তাহলে b by c কত 3/9, তাহলে b এখানে কত 9 ছিল, এখানেও b কে আমরা 9 করতে হবে। b কে 9 করলে কি উপর নিচকে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ এটাকেও 3 দিয়ে গুণ। চলো দেখো, তাহলে a by b equal to 7/9 আর b by c equal to 3/5। তাহলে এটাকে 9 করতে এই b কে এখানে 9 করতে হলে 3 দিয়ে উপর নিচকে গুণ করতে হবে, তাহলে এটা 3 3 9 হয়ে গেল, আর এটা 3 5 15 হয়ে গেল, মানে b by c সমান কত হয়ে গেল 9/15। তাহলে a:b:c সমান কত পেয়ে গেলাম, এর তো 7 ছিল, b কত 9, এটাও 9 এটাও 9, আর c কত হয়ে গেল 15। তাহলে 7:9:15, তাহলে কত হয়ে গেল 7:9:15, মানে এটা এর নাম্বার উত্তর 7:9:15। পরের কোশ্চেন, যদি 2 equal to x plus 1/1 plus 1/3 plus 1/4 হয় তাহলে x এর মান বার করতে বলছে। এটা কিছু নয়, নর্মাল অঙ্ক একবারে। তাহলে কি করব, প্রথমে আমরা এইটুকু করব, তাহলে এইটুকু যদি আমরা করি তাহলে 4 লসাগু হবে, 4 যদি লসাগু হয় 3 4 12 আর 1 13 হয়ে যাবে, 3 4 12 আর 1 13 হয়ে যাবে, 3 4 12 আর 1 13, তাহলে উপরে 13 আর নিচে 4 থাকলো। এবার দেখো 1 বাই এটা কত 13/4 আছে, তার জন্য এই 4টা উপরে চলে যাবে, 4 যদি উপরে চলে যায় তাহলে কি হবে 1 প্লাস 4/13 হয়ে যাবে। চলো দেখো সলিউশন, তাহলে আরো ভালো বুঝতে পারবে। দেখো 2 equal to x plus 1/1 plus 1/3 plus 1/4, তাহলে এটা কি প্রথমে লসাগু নিয়েছি, তাহলে 4 লসাগু হয়েছে, তাহলে 3 4 12 আর 1 এই দেখো 13 হয়ে গেছে, তাহলে 1 plus 1/13/4, এটাকে কি উল্টে দিয়েছি আমরা, তাহলে 4 উপরে চলে গেছে 13 নিচে চলে এসেছে, তাহলে x plus 1/1 plus এই 1 plus এটা কি 4/13, এটা কি হয়েছে 4/13 হয়ে গেছে। আবার এটা লসাগু নিব, এটা লসাগু নিলে কত হয়ে যাবে 13 লসাগু হবে, আর এদিকে 13 কে 13 আর 4 17, তাহলে 1/17/13, তাহলে এই 2 equal to x plus 13, এটা 17/13, 1/17/13 ছিল, তাহলে উল্টে দিলে কত হয়ে যাবে 13/17 হয়ে যাবে, সমান কত হয়ে গেল। তাহলে এটা দেখো এটা কি হয়ে গেল, এটা লসাগু আবার নাও, এটা লসাগু নিলে কত হয়ে যাবে 17 লসাগু হয়ে যাবে, এটা 17x plus 13, 17x plus 13, আর এখানে 17 2 34, 17 2 34। তাহলে দেখো
17x প্লাস 13 ইকুয়াল টু 34, তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাবে, এদিকে 13 থেকে 34 বাদ দিলে, 34 থেকে 13 বাদ দিলে 21 পেয়ে যাবো, আর এদিকে তো 17 গুণ আছে, তাহলে x ইকুয়াল টু 21/17, x ইকুয়াল টু কত পেয়ে গেলাম আমরা, 21/17, বি নাম্বারটা উত্তর। দুটি সংখ্যার যোগফল হলো 2490, যদি একটি সংখ্যা 6.5% অন্যটির 8.5% এর সমান হয়, তাহলে বৃহত্তর সংখ্যাটি হলো। তাহলে দেখো এখানে বলছে একটি সংখ্যা 6.5% অন্যটির 8.5% বলে দিয়েছে, আর আমাদের যোগফল বলে দিয়েছে। খুব সহজ জিনিস, চলো এখান থেকে আমরা অনুপাত পেয়ে যাবো। দেখো এ এর 6.5% মানে কি, বাই 100 ইকুয়াল টু বি ইন্টু 8.5 বাই 100, 100 যদি আমরা কেটে দিই, তাহলে এদিকে দশমিক দশমিক উঠে যাবে, তাহলে এ বাই বি ইকুয়াল টু কত পেয়ে যাবো আমরা, 85/65। তাহলে কত দিয়ে 5 দিয়ে কেটে যাবে, 5 17 85, আর 5 13 হচ্ছে 65, তাহলে এ ইস টু বি ইকুয়াল টু কত পেয়ে গেলাম, 17:13 পেয়ে গেলাম। তাহলে এ ইস টু বি ইকুয়াল টু 17:13 যদি হয়, তাহলে এখানে বড় কোনটা, এ হচ্ছে বড়, কারণ এ হচ্ছে 17। তাহলে এ যদি 17 হয়, তাহলে আমরা কত পাবো, যে এ ইকুয়াল টু, তাহলে এর মান বার করতে হলে এ ইকুয়াল টু কত, 17, আর 13 আর 17 যোগফল কত, 30, ইন্টু যে সংখ্যাটার যোগফল আমাদের কত দিয়ে দিয়েছিল, 2490, এখানে 2490। তাহলে 0 0 কেটে গেল, 3 দিয়ে যদি আমরা কাটি, তাহলে 3 8 24, 3 3 9, আর 17 আর 83 গুণ করলে আমরা পাবো 1411, কত পেয়ে যাবে, 1411। তাহলে বৃহত্তর সংখ্যাটি হচ্ছে 1411। এটা গুণ না করলেও হবে, দেখো শেষটুকু শুধু যদি আমরা দেখি, 3 7 21, শেষে আমরা 1 পাবো, 3 7 21 যেহেতু শেষে আমরা 1 পাবো, তাহলে 1 দেখো এই একটাতেই আছে, সি নাম্বারটাতে। পি কিউ এর চেয়ে দ্রুত হাঁটে, পি এবং কিউ উভয়েই 24 কিমি হাঁটে, তাদের গতির যোগফল 7 কিমি পার ঘন্টায় এবং তাদের নেওয়া সময়ের যোগফল 14 ঘন্টা, তাহলে পি এর গতি কত। পি কিউ এর চেয়ে দ্রুত হাঁটে, তাহলে কি বলছে, পি এর গতিবেগটা তাহলে বেশি, যেহেতু কিউ এর থেকে দ্রুত হাঁটে। পি এবং কিউ এর উভয়ের 24 কিমি হাঁটে, তাহলে দুজনে কত, 24 কিমি হাঁটছে, তাদের গতির যোগফল কত, 7 কিমি পার ঘন্টা, তাদের গতির যোগফল 7 কিমি পার ঘন্টা, এবং তাদের নেওয়া সময়ের যোগফল 14 ঘন্টা, তাহলে পি এর গতি কত। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে, চলো এখানে দেখে নিই, হ্যাঁ, যে আমরা কি দেখতে পাচ্ছি, যে দুজনে 24 ঘন্টা হেঁটেছে, আর ভেলোসিটি অফ পি মানে পি এর ভেলোসিটি প্লাস ভেলোসিটি অফ কিউ মানে কিউ এর ভেলোসিটি, তাহলে এটা সমান কত, যোগফল আমাদের 7 বলছে, দুজনের গতির যোগফল আমাদের কত, 7 কিমি পার ঘন্টা বলে দিয়েছে, 7 কিমি পার ঘন্টা হয়ে গেছে, দেখো 7, আর এখানে আমাকে পি এর গতিবেগটা বেশি বলে দিয়েছে। তাহলে দেখো এখানে যদি এবার আমরা দেখি কিউ পি এর গতিবেগ বেশি, তাহলে পি এর গতিবেগ যদি 3, এটা কি হতে পারে, এটা কখনোই হবে না, কারণ পি এর গতিবেগ যদি 3 হয়, কিউ এর গতিবেগ কত, 4 হয়ে যাবে, তাহলে কিউ এর গতিবেগ বেশি হয়ে যাচ্ছে, তার জন্য এটা হবে না। তারপরে যদি আমরা এই বি নাম্বার কোশ্চেনটা দেখি, অপশনটা দেখি, তাহলে আমরা দেখছি পি এর গতিবেগ 4, তাহলে কিউ এর গতিবেগ কত, 3। এবার দেখো এখানে 4 আর 3, আর 4 আর 3 দুটোই আবার দেখো 24 কে কেটে দিবে, 24 কে কেটে দিবে, তাহলে আমরা যদি দেখি, তাহলে 24 কিমি যদি ও হাঁটে, 24 কিমি যদি ও হাঁটে, তাহলে আমরা কি পাবো, 24 বাই প্রথমে 4, তাহলে 4 কে 4 কত, 4 কে 4 কতটা টাইম নেবে, 4 6 24, এখানে 6 ঘন্টা নেবে, আর আরেকজন কত নেবে, 24 বাই কত 3, এটাকে 3 একে 3, 3 8 24, তাহলে এইদিকে কত নেবে, 8 ঘন্টা, তাহলে দেখো আবার 6 প্লাস 8 সমান কত হয়ে যায়, 14 ঘন্টা, তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি, 4 কিমি পার ঘন্টা, এটা হয়ে যাবে পি এর গতিবেগ। বাকি 5 হতে পারে না, 6 হতে পারে না। 5/2, 8/9, 11/14, এর লসাগু নির্ণয় করুন। দেখো এরকম যদি থাকে, এদের যদি লসাগু নির্ণয় করতে যায়, তাহলে উপরের যারা লব আছে তাদের লসাগু নির্ণয় করতে হয়, আর নিচে যারা আছে তাদের গসাগু নির্ণয় করতে হয়। চলো দেখো, তাহলে উপরের এলসিএম নিতে হয়, নিজের এইচসিএফ নিতে হয়। তাহলে উপরে যদি এলসিএম নিই, তাহলে কত, 5 8 40, আর 40 4 40, মানে 440 হবে, কত হবে, 440 হবে, 5 × 8 × 11 এলসিএম নিলে 440 হবে। আর নিচে দেখো যে এই যে হরগুলোর যদি এইচসিএফ নিই, তাহলে এটা 1 হয়ে যাবে, তাহলে এটা 1 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি 440/1 মানে কত, 440। এই আমাদের 20টা কোশ্চেনের আলোচনা ছিল। পরবর্তী ক্লাসে আমরা আরো 20টা কোশ্চেন নিয়ে, বা বাকি যে কোশ্চেনগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করব, আরো ভালোভাবে আমরা আলোচনা করব, আমাদের টাইমের জন্য আমরা এগুলো করতে পারছি না। তা আমাদের খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও চলে আসছে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য। আর এগুলো আমরা নিখুঁত একবারে সলিউশন দিচ্ছি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। চলো আজকে এতদূর পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, আর চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। বাই।